হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। সো এই ভিডিওটা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য। সো অষ্টম শ্রেণীর পৃথিবী ও মহাকর্ষ যে অধ্যায়টা আছে, অধ্যায়টা হচ্ছে ফিজিক্সের অংশ। বলতে গেলে তোমরা যখন ক্লাস 9-এ উঠবা সায়েন্স থেকে, তোমাদের এই বিজ্ঞান বইটি 3টা ভাগে ভাগ হয়ে যাবে: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। সো পদার্থবিজ্ঞানের অংশ হচ্ছে এই পৃথিবী ও মহাকর্ষ যে অধ্যায়টা। সো এই অধ্যায়টা ইনশাআল্লাহ এই একটা ক্লাস করলে তোমরা সামনে যারা বৃত্তি পরীক্ষা দিবা বা ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম বেসিক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তুমি সুন্দর করে বুঝে যাবে এই ক্লাসটা যদি করো। সো তোমাদের আজকের ক্লাসের সাথে আছি আমি, তোমাদের সারার হোসেন ইমন ভাইয়া। আমি পড়েছি বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ। সো ইনশাল্লাহ এই অধ্যায়টার বেসিকটা কিন্তু তোমার ক্লাস 9-এও কাজে লাগবে, 10-এও কাজে লাগবে, কলেজে উঠলেও কাজে লাগবে। সো ক্লাস 8 থেকে এই অধ্যায়ের বেসিকটা স্ট্রং করাটা জরুরি। এই জন্যই ভাইয়া এই ক্লাসটা নিচ্ছি। সো ভাইয়া মূলত কলেজের শিক্ষার্থীদের পড়ায় যারা 11-12-এ পড়ে, বাট এই প্রথম ক্লাস 8-এর একটা ক্লাস নিচ্ছি যেন তোমরা যারা ক্লাস 8-এর আছো একটু স্ট্রংভাবে তোমাদের বেসিকটা গ্রো হয়। কারণ দেখা গেছে বিগত বছরগুলোতে ক্লাস 9-10-এর আসলে বেসিকটা খুবই খারাপ হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। সো আশা করা যায় এই ক্লাসটা করলে তোমার মহাকর্ষ যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা একদম সুন্দর করে কভার হয়ে যাবে। সো বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তোমরা আমাদের যে ব্ল্যাকবোর্ড এডু চ্যানেলটা আছে, ইউটিউবে যে সার্চ করবা ব্ল্যাকবোর্ড এডু, সেই ব্ল্যাকবোর্ড এডু নিয়ে সার্চ করলেই তুমি আসলে নবম দশম শ্রেণীর প্লেলিস্ট, এখানে একটু নিচে আসলে তুমি আসলে অষ্টম শ্রেণীর প্লেলিস্ট সেকশনটা দেখতে পাবা। ওইখান থেকে যে কোনো ক্লাস করে ফেলিও। অ্যান্ড আর কোন কোন বিষয়ে ক্লাস লাগবে বা কোন কোন বিষয়ে গাইডেন্স লাগবে সব কিছু ভাইয়াকে জানাবা এই ভিডিওর কমেন্টে। ইনশাল্লাহ সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, বুঝছো? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। আনফর্চুনেটলি এই কালারটা দেখা যায় না। সো তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। সেই গ্রুপটার লিঙ্ক হচ্ছে এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, বুঝছো? এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ওই গ্রুপটার মধ্যে যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ ওই গ্রুপটার মধ্যে যুক্ত থাকলে আমি তোমাকে যতটুকু সাপোর্ট করা যায় বৃত্তি পরীক্ষা নিয়ে বা ক্লাস 8-এর জিনিসপত্র নিয়ে তোমাকে সাপোর্ট করার চেষ্টা করব। সো ওই গ্রুপটার মধ্যে তোমরা চেষ্টা করবা যুক্ত হয়ে যাওয়ার সবাই। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি জিনিসগুলো। প্রথমত এই অধ্যায়ে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি তোমাকে একদম ইন ডিটেলস বলি। এই অধ্যায়ে মহাকর্ষ নিয়ে আলোচনা করা হয়েছে, অভিকর্ষ নিয়ে আলোচনা করা হয়েছে, বস্তুর ওজন এবং ভর নিয়ে আলোচনা করা হয়েছে, এবং লিফটের গতি বা লিফটের ভিতর ওজন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমাকে যদি বলো যে ভাইয়া আসলে সিলেবাসটা বা বইটা কি পরিপূর্ণ কিনা, আমি বলবো যে না, বইটা লেখাটা আসলে ঠিক হয় নাই। তোমাদের ওই জায়গাতে লিফটের অংশটা দেওয়াটা ঠিক হয় নাই। লিফটের অংশটা না দিয়ে অন্য কিছু দিতে পারতো, যে পাহাড়ের উপরে উঠলে কি হয় বা পাহাড়ের নিচে গেলে কি হয়, এরকম জিনিসপত্র দিতে পারতো। সো এই জায়গাতে আমরা ওই 4টা টপিকই সুন্দর করে পড়বো। প্রথমত যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে মহাকর্ষ। এখন এই মহাকর্ষ জিনিসটা আসলে মানে সৃষ্টি হয়েছে কিভাবে, কে আবিষ্কার করছে? সো একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে নিউটন। আমি চেষ্টা করবো যে এমনভাবে তোমাদের ক্লাসটা নিতে যে তুমি মুভির মতো ক্লাসটা দেখে যাও, তাহলেই তোমার সব কিছু মাথায় গেঁথে যাবে। সো ক্লাসটা জাস্ট মুভির মতো দেখে যাও, দেখবে যে পরীক্ষালে গেলে কানের মধ্যে শুনতে পাচ্ছ যে আসলে ভাইয়া কী বলছিল। কানের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি শুনতে পাবা। তোমার একটা প্রশ্ন মুখস্থ করতে হবে না। মুখস্থ বিদ্যাকে না বলবা, মুখস্থ করে আসলে আগানো যায় না এত বেশি দূর। ওকে, সো একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীর নাম ছিল নিউটন। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম ছিল নিউটন। সে হচ্ছে একটা আপেল গাছের নিচে বসেছিল। কোন গাছের নিচে? আপেল গাছের নিচে বসেছিল। সো যখন সে বসে ভাবতেছিল আপেল গাছের নিচে, তখন ওই আপেল গাছ থেকে একটা টুপ করে একটা আপেল পড়ছে। এটা কি? এটা হচ্ছে একটা আপেল। সো আপেল তো সাধারণত লাল হয়। সো চলো আমরা এটাকে লাল বানাই। সো এই আপেল গাছ থেকে একটা আপেল পড়ছে। সো যখন তার আপেলটা তার মাথায় পড়লো, তার মনে একটা চিন্তা আসলো যে কি, তোমরা যারা চিন্তাশীল তোমাদের মনেও চিন্তা আসে যে এই জিনিসটা এমনি কেন হচ্ছে। সো এইরকম তার মাথায় একটা চিন্তা আসলো। কি চিন্তা? যে আচ্ছা, এই আপেলটা কেন নিচের দিকে আসছে? গাছ থেকে তো এটা উপরের দিকে যেতে পারতো বা সামনের দিকেও যেতে পারতো, কেন নিচের দিকে আসছে? তার মনে এই প্রশ্নটা আসলো। এই প্রশ্ন থেকেই সে আসলে উত্তরটা বের করলো, যেটা হচ্ছে মহাকর্ষ বল। এই প্রশ্নটা থেকে সে যে উত্তরটা পেল সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল, প্রশ্ন থেকে যে সে যে উত্তরটা পেল সেই উত্তরটার নামই হচ্ছে মহাকর্ষ বল। এখন তোমাকে বল জিনিসটা নিয়ে একটু ধারণা পেতে হবে যে বল জিনিসটা কাকে বলে। তোমরা হয়তো অত জেনেছো অন্যান্য ক্লাসে। সো দেখো, তুমি তোমার একটা ফ্রেন্ডকে মনে করো, একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, তোমরা মাঝে মধ্যে ধাক্কা দাও না বন্ধুরে? এমনি ধাক্কা দাও। সো তুমি যখন ধাক্কা দাও তখন তোমার ফ্রেন্ড ওইদিকে পড়ে যায়।
তাই না? মনে করো তোমার এখানে ফ্রেন্ড দাঁড়ায় আছে, আমি দিলাম একটা ধাক্কা, সো ধাক্কা দিলে তোমার ফ্রেন্ডটা পড়ে যায়। তার মানে কোনো বস্তুর গতিশীল হওয়ার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তার বল। তার মানে বলই একমাত্র জিনিস যেটা বস্তুকে গতিশীল করতে পারে। তার মানে তোমার এই জায়গাতে যদি একটা বস্তু থাকে বা একটা লোক থাকে, এখানে আরেকটা লোক থাকে, এই লোকটাকে তুমি যদি ধাক্কা দাও, ধাক্কা মানেই হচ্ছে বল, সো এই লোকটাকে যদি বল দাও তাইলে এই বস্তুটা এইদিকে গতিশীল হবে। গতিশীল মানে দৌড়া শুরু করা আর কি, বুঝছো? গতিশীল মানে চলা শুরু করা, সো এই বস্তুটা এইদিকে গতিশীল হবে। তুমি যদি এইদিকে বল দাও তখনই এই বস্তুটা এইদিকে গতিশীল হওয়া শুরু করবে। সো যেহেতু গতিশীল হওয়া শুরু করার জন্য বলের প্রয়োজন, তখন থেকে নিউটন আসলে এই জিনিসটা বুঝছে যে আচ্ছা, গাছ থেকে যেহেতু এই আপেলটা নিচের দিকে পড়তেছে, তার মানে আমি কি বলতে পারবো না যে আপেলটা নিচের দিকে গতিশীল হইছে? গাছ থেকে যেহেতু আপেলটা নিচের দিকে পড়তেছে, তার মানে আমি বলতে পারবো যে গাছ থেকে আপেলটা নিচের দিকে গতিশীল হইছে, যেমনভাবে তোমার ফ্রেন্ড এখান থেকে ওই দিকে গতিশীল হয়েছিল। সো তখন তিনি আসলে বুঝতে পারলেন যে আসলে আপেল এবং পৃথিবী এদের মধ্যে একটা বল কাজ করতেছে। অর্থাৎ আমাদের যে পৃথিবী আছে, এই যে পৃথিবী আছে, এই পৃথিবী এই আপেলটাকে নিচের দিকে টানতেছে, একটা বল কাজ করতেছে। এই বল কাজ না করলে আসলে আপেল পৃথিবীতে আসতো না বা মাটিতে পড়তো না। সো এই বলটার নাম তিনি দিলেন হচ্ছে মহাকর্ষ বল। এই বলটার নাম তিনি কি দিলেন? এই বলটার নাম তিনি দিলেন হচ্ছে মহাকর্ষ বল। বুঝতে পারছো? এই বলটার নাম তিনি দিলেন হচ্ছে মহাকর্ষ বল। তার মানে মহাকর্ষ বল বলতে বোঝায় হচ্ছে যে এই যে পুরো মহাবিশ্ব, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করে। তার মানে তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার এক বন্ধু বা বান্ধবী এখানে দাঁড়ায় আছে, তোমাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করবে, সেই আকর্ষণটার নাম হচ্ছে মহাকর্ষ বল। প্রত্যেকটা বস্তু, মনে করো এখানে কলমটা আছে, এখানে আরেকটা এই যে ঘড়িটা আছে, এই কলম আর ঘড়ি একটা একটা আকর্ষণ করতেছে মহাকর্ষ বলে। তার মানে আমাদের প্রকৃতিতে যা যা জিনিসপত্র আছে, যেমন পৃথিবী চাঁদকে আকর্ষণ করে, চাঁদ আবার সূর্যকে আকর্ষণ করে, পৃথিবী আবার সূর্যকে আকর্ষণ করে, পৃথিবী মঙ্গল গ্রহ একটা একটা আকর্ষণ করে। তার মানে প্রত্যেকটা বস্তু মহাবিশ্বে, প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নাম দেয় হচ্ছে মহাকর্ষ বল। বুঝছো? পৃথিবীর প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান যেটা দিছে, মানে নাম যেটা দিছে, সেই নামটা হচ্ছে মহাকর্ষ বল। প্রত্যেকটা বস্তু একজন একজনকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের যে নাম, সেই নামটাই হচ্ছে মহাকর্ষ বল। তাহলে পরীক্ষা হলে তোমার প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে? যে মহাকর্ষ বল বলতে কি বোঝো? তুমি উত্তর করবা যে এই বিশ্বের প্রত্যেকটা বস্তু একটার একটাকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের নামই হচ্ছে মহাকর্ষ বল। দ্যাটস ইট। চোখ অফ করো, কানের মধ্যে পরীক্ষা হলে শুনতে পারবা যে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু একজন অপরকে আকর্ষণ করে নিজেদের দিকে, এই আকর্ষণ বলের নাম হচ্ছে মহাকর্ষ বল। পৃথিবীর প্রত্যেকটা বস্তু একজন আরেকজনকে নিজেদের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের নাম হচ্ছে মহাকর্ষ বল। তার মানে চোখটা অফ করে পরীক্ষা হলে কানের মধ্যে শুনতে পাবা না? আশা করি শুনতে পাবা। তার মানে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে নিজেদের দিকে, এই আকর্ষণ বলের নামটাই হচ্ছে মহাকর্ষ বল। এখন বিজ্ঞানীরা তো শুধুমাত্র নাম দিয়ে আসলে ক্ষান্ত হয় না, এই বলের মানটা কত সেই মান নিয়ে আসলে তারা কনফিউজ, যে আসলে বলের মানটা কত হবে। মানে আমরা তো জানি যে ধরো টাকার মান আছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা। সো আমরা তো টাকা বলেই ক্ষান্ত হই নাই, টাকার একটা মান ডিসাইড করছি যে আসলে কত টাকা, বেশি টাকা না কম টাকা। সো এরকম মহাকর্ষ বলটা বেশি বল নাকি কম বল, এটার জন্য আমাকে তার মানটা ডিফাইন করতে হবে, রাইট? যে তার মানটা কত। সো এই মানের জন্য এক্সপেরিমেন্ট করা শুরু করলো। যে বিজ্ঞানী নিউটন আছে, নিউটন এক্সপেরিমেন্ট করা শুরু করলো যে এই বলের মানটা আসলে কত, এই বলের মানটা আসলে কত। তখন তিনি একটা এক্সপেরিমেন্ট করা শুরু করলেন। এক্সপেরিমেন্টটা ছিল এইরকম যে তিনি আসলে বলটা পরিমাপ করা শিখছিলেন, যে দুইটার মধ্যে যে বল, সেই বলটা তিনি দেখতে পাচ্ছিলেন যে আচ্ছা এখানে একটা বস্তু আছে, আমি এখানে আরেকটা বস্তু রাখলাম, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু রাখলাম। এর আগে তোমাকে একটা জিনিস বুঝাই যে সমানুপাতিক জিনিসটা কি, ব্যস্তানুপাতিক জিনিসটা কি। তোমাদের বইয়ে দুইটা ওয়ার্ড দেখবা, একটা হচ্ছে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক, সমানুপাতিক, আর একটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। এই দুইটা ওয়ার্ডের আসলে মিনিংটা কি? সমানুপাতিক ওয়ার্ডটার মিনিং হচ্ছে যে তোমার ধরো তুমি কষ্ট পাইলে মোবাইলের আরেক পাশে আরেকজনও কষ্ট পায়।
তার মানে তোমরা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ একজন কষ্ট পাইলে আরেকজনও কষ্ট পাচ্ছে। তোমার বন্ধুরা যারা বা বান্ধবীরা যারা, একজন কষ্ট পালে আরেকজন কষ্ট পাও, তার কষ্টে তোমারও কষ্ট লাগে, তাই না? সে কাঁদতেছে, তোমার একটু কান্না পায়। তার মানে তোমাদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, মানে তুমি যেটা হবে তা তোমার বন্ধু সেটা হবে। আর ব্যস্তানুপাতিক জিনিসটা হচ্ছে উল্টা। মনে করো তোমার একজন বন্ধু কষ্ট পাইছে, তুমি তো মনে মনে হাসতেছো, হ্যাঁ বলছিলাম না, এখন মজা বলছি। সো ব্যস্তানুপাত মানে উল্টো। তার মানে ব্যস্তানুপাতিক মানে মনে করো একটা রাশি যে এক্স যদি বাড়ে তাহলে ওয়াই হচ্ছে কমবে। তার মানে এক্স যদি খুশি হয় ওয়াই হচ্ছে কষ্ট পাবে, ব্যাপারটা ওইরকম। আর সমানুপাতিক মানে হচ্ছে এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়বে, বুঝছো? মনে করো এক্স এর টাকা বাড়ছে, এক্স এর সম্পত্তি বাড়ছে, ওয়াই এরও সম্পত্তি বা টাকা বাড়বে, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক মানে এক্স বড় লোক হলে ওয়াই আরও গরিব হবে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে উল্টা। সো এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। চিহ্নটা হচ্ছে এইরকম। চিহ্নটা হচ্ছে কেমন? চিহ্নটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এটা কিন্তু ইনফিনিটি না, সমানুপাতিক চিহ্ন। তার মানে এক্স আর ওয়াই সমানুপাতিক, মানে এক্স বাড়লে ওয়াই বাড়বে, ওয়াই কমলে এক্স কমবে, একই জিনিসপত্র হবে। আর ব্যস্তানুপাতিক হচ্ছে সমানুপাতিক চিহ্নই, বাট 1/y দেওয়ার কারণে এটা ব্যস্তানুপাতিক হয়ে গেছে, যে এক্স বাড়লে ওয়াই কমবে, ওয়াই বাড়লে এক্স কমবে। একটু ম্যাথমেটিক্যালি তুমি দেখো, ওয়াই এর মান যদি 10 হয় তাহলে এইটুকুর মান হচ্ছে 0.1। ওয়াই এর মান যদি বাড়াও, ওয়াই এর মান যদি 20 করো, তাহলে এইটুকুর মান 0.05 হয়ে যাবে। তার মানে এক্স এর মান আরো কমছে, বুঝছো? সো ব্যস্তানুপাতিক জিনিসটাকে এইভাবে লেখা হয় যে এক্স সমানুপাতিক 1/y, যেটা আসলে ব্যস্তানুপাতিক মিন করে। সো বিজ্ঞানীরা যখন মহাকর্ষ বল নিয়ে আলোচনা করতেছিল, তারা একটা জিনিস দেখলো যে আমার এই জায়গাতে একটা বস্তু আছে, যে বস্তুর ভর ভর হচ্ছে m1। এখন ভর জিনিসটা বলতে কি বোঝায়? ভর জিনিসটা বলতে বোঝায় যে বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ কতটুকু। মোট যে পদার্থের পরিমাণ, সেই মোট পদার্থের পরিমাণটাকেই ভর বলে। তার মানে পদার্থের মধ্যে, একটা বস্তুর মধ্যে কতটুকু ভর আছে এটা বলতে বোঝায় ওই বস্তুর মধ্যে কতটুকু পদার্থ আছে। যেমন তুমি মনে করো একটু মোটা কাটা, তার মানে তোমার মধ্যে বেশি পরিমাণ পদার্থ আছে। কি পদার্থ আছে? চর্বি আছে, তাই না? তার মানে তুমি বেশি ভরযুক্ত প্রাণী। আর আরেকজন মনে করো চিকন, তার শরীরে আসলে মলিকিউলগুলো কিন্তু কম, তার শরীরে কিন্তু জিনিসপত্র কম। দ্যাট মিনস তার ভরও কিন্তু কমে যায়। তার মানে ভর বলতে বোঝায় কোনো বস্তুর মধ্যে কতটুকু আসলে জিনিসপত্র আছে, কতটুকু আসলে তার মধ্যে মলিকিউলগুলো আছে, সেটাই হচ্ছে তোমার ভর। সো বিজ্ঞানীরা যেই জিনিসটা দেখলো যে আমি যদি এই ভরটাকে বাড়াই, খেয়াল করো এই m1 যে ভর আছে, এই দুইটা বস্তু যেহেতু, দুইটা বস্তুর ভরকে আলাদা আলাদা লেখার জন্য একটাকে m1 দিচ্ছি, একটা m2 নাম দিচ্ছি, এটা জাস্ট নাম দিচ্ছি, ঠিক আছে? সো এটার নাম দিচ্ছি m1, এটার নাম দিচ্ছি m2। কেন? যেন আমরা বুঝতে পারি যে এইটা এক রকমের জিনিস, এটা আরেক রকমের জিনিস, মানে এইটা আবুল হইলে ওইটা কাবুল, এটা বোঝার জন্য দুইটা ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে। সো বিজ্ঞানীরা পরীক্ষা করলো এটা, যে ভাই আমার m1 যদি বাড়ে, এদের মধ্যবর্তী যে বলটা, সেই বলটাও বাড়ে। m2 যদি বাড়ে, তাইলেও মধ্যবর্তী যে বলটা, সেই বলটা বাড়ে। তাইলে আমরা কি বলতে পারবো যে এই ভরদ্বয়ের সমানুপাতিক, আমাদের যে বলটা আছে, মহাকর্ষ বলটা আছে, সেটা ভরদ্বয়ের সমানুপাতিক। তার মানে মহাকর্ষ বলটা আমার ভরের সমানুপাতিক, m1 এর সমানুপাতিক, আবার মহাকর্ষ বলটা m2 এরও সমানুপাতিক। তার মানে m1 বাড়লে মহাকর্ষ বল বাড়ে, m2ও বাড়লে মহাকর্ষ বল বাড়ে। বুঝতে পারছো জিনিসটা? এটা তারা এক্সপেরিমেন্ট করে পাইলো। আবার তারা আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট করে পাইলো যে এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বুঝছো? তার মানে তারা যেটা দেখলো যে আমাদের দূরত্বটা যদি বাড়ে, মধ্যবর্তী দূরত্বটা যদি বাড়ে, তাহলে বল কমে। শুধুমাত্র কমেই না, মনে করো দূরত্ব আমি 2 গুণ করলাম, বল 2 গুণ কমে না, বল 4 গুণ কমে। তার মানে এইটা যতটুকু বাড়াইছো, ওইটা এর থেকে স্কোয়ার গুণে কমতেছে। স্কোয়ার মানে বর্গ, বর্গ গুণে কমতেছে। এটা 2 গুণ করলে ওটা 4 গুণ কমতেছে, এটা 3 গুণ করলে এটা 9 গুণ কমতেছে। তার মানে এরা তো বাড়াইলে ওটা কমতেছে ঠিকই, তার মানে ব্যস্তানুপাতিক ঠিকই। ব্যস্তানুপাতিককে আমরা এইভাবে লিখতাম যে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিককে আমরা এইভাবে লিখতাম। বাট এটা বর্গের ব্যস্তানুপাতিক, যে আমি ব্যাসার্ধটা যত গুণ করি, বল তার স্কোয়ারের তত গুণ কমে, বুঝছো? তার মানে এটা ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। সো এই তিনটা জিনিসকে একসাথে লেখা যায় যখন কোনো বস্তু, মনে করো যে তুমি তোমার বন্ধুর সমানুপাতিক, মনে করো যে তোমার অনেকগুলা বন্ধু, সো তুমি তোমার একটা বন্ধুর সমানুপাতিক, তুমি তোমার আরেকটা বন্ধুর সমানুপাতিক, ঠিক আছে? তারপর তুমি তোমার আরেকটা মনে করো ফ্রেন্ড,
সেই ফ্রেন্ডের ব্যস্তানুপাতিক। তাহলে তুমি এই তিনটা জিনিসকে একসাথে লিখতে পারবা যে তুমি আসলে তোমার এই যে এই ফ্রেন্ডটা আছে এবং আরেকটা ফ্রেন্ডে আছে, দুইজনেরই সমানুপাতিক। সমানুপাতিক মানে একই লেভেলে আছে, মানে উপরেই আছে। এই পাশে তুমি উপরে থাকলে ওই পাশেও তোমার এই দুইটা বন্ধু উপরেই আছে। যার সাথে ব্যস্তানুপাতিক সে আসলে নিচে আছে। তার মানে একই লেভেলে তুমি যদি থাকো, একই লেভেল বলতে বোঝাচ্ছি, ধরো আমি একটা ভগ্নাংশ লিখলাম, এখানে মনে করো x/y, এখানে z/k। তাহলে বলো তো কারা একই লেভেলে আছে, একই ফ্লোরে আছে? x আর z একই ফ্লোরে আছে, y আর k নিচের ফ্লোরে আছে। এখানেও ঠিক তাই, তাদের নিচে মনে মনে এক আছে না? তাহলে f আর m1 একই লেভেলে আছে, f আর m2 একই লেভেলে আছে। তার মানে এই দুইটাকে যখন তুমি একসাথে করে সমানুপাতিক সম্পর্কটা লিখবা, তখন এটা এরকম হয়ে যাবে যে m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। দেখো এই f এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে দেখো f m1 m2 তারা একই লেভেলে আছে, আর rটা যেহেতু ব্যস্তানুপাতিক এটা নিচে আছে। সো কাহিনী কিন্তু সেমই আছে। এখনো দেখো যেহেতু সমানুপাতিক, তার মানে m1 বাড়লে f বাড়তেছে, m2 বাড়লে f বাড়তেছে, r বাড়লে f কমতেছে। বুঝতে পারছো? সো এখান থেকেই আসলে তোমাদের মহাকর্ষের সূত্রটা আসে। মহাকর্ষের সূত্রটা আসলে কি বলে, যে কোনো বস্তুর মধ্যে মহাকর্ষ বলটা হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে সংজ্ঞাটা কি? কোনো বস্তুর, দুইটা বস্তুর মধ্যে যে কার্যরত মহাকর্ষ বল, সেই বলটা হচ্ছে তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে চোখ অফ করলে এখন তুমি পরীক্ষায় লিখতে পারবা যে কোনো দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল হচ্ছে তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? তার মানে সূত্রটা লিখতে পারবা। আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে এই যে বল, সেটা ভরদ্বয়ের সংযোগ রেখা বরাবর কাজ করে। তার মানে আকর্ষণ বল, তোমাদের বলছিলাম যে মহাকর্ষ বল মানে আকর্ষণ বল। তার মানে সেটা এই বস্তুটাকেও আকর্ষণ করতেছে, এই বস্তুটাকেও আকর্ষণ করতেছে। তার মানে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করতেছে, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করতেছে। আস্তে আস্তে তারা কাছে চলে আসবে, আকর্ষণ কাজ করতেছে। সো এই আকর্ষণ যে বলটা, এই বলটা এদের সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। তার মানে এই বস্তু থেকে আর এই বস্তুটাকে যদি সংযোগ ঘটাও, এই সংযোগের যে সরল রেখাটা আছে, যে রেখাটা আছে, সেই রেখা বরাবর কাজ করবে। দেখো এই আকর্ষণ বলটা কিন্তু এই রেখা বরাবরই কাজ করতেছে। তার মানে ডেফিনেশনটা পরীক্ষায় আসলে আশা করি নিজের কানে শুনে তুমি নিজে লিখতে পারবা। চোখটা অফ করো আর শুনো যে দুইটা বস্তুর মধ্যে কার্যরত মহাকর্ষ বল এদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং বল তাদের সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। তাহলে চোখটা অফ করো, কানের মধ্যে আশা করি পরীক্ষা হলে শুনতে পাবা যে বস্তুর মধ্যে কার্যরত মহাকর্ষ বল এদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং বলটা সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এই কথাটার মানে কি, যে ভর বাড়াইলে বল বাড়বে। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কথাটার মানে হচ্ছে, ব্যস্তানুপাতিক কথাটার মানেই হচ্ছে দূরত্ব বাড়াইলে বল কমবে। ঠিক আছে? তার মানে সংযোগ সরল রেখা বরাবর কাজ করে, এই জিনিসটা তুমি বুঝছো। এখন আসো সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমি বলি গোজামিল ধ্রুবক। বুঝছো? গোজামিল ধ্রুবক। বিজ্ঞানীরা যে সবসময় এক্সপেরিমেন্ট করে সফল হয় ব্যাপারটা এরকম না। বিজ্ঞানীরা যে সবসময় এক্সপেরিমেন্ট করে সফল হয় ব্যাপারটা এরকম না। ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করতেছো যে এখানে এই বাম পাশে 100 হইলে ডান পাশে 10 হয়, ডান পাশে 10 হইলে বাম পাশে 100 হয়। আরেকবার দেখছো বাম পাশে 200, ডান পাশে 20 হইলে বাম পাশে 200 হয়। মনে করো যে এটা y আর এটা হচ্ছে x, তাদের একটা সম্পর্ক তুমি বের করতে চাচ্ছ, এক্সপেরিমেন্ট করতেছো। প্রথমবার যখন এক্সপেরিমেন্ট করছো, দেখছো x এর মান যখন 10, y এর মান তখন 100 হয়। x এর মান 10 বসাইছো যখন, y এর মান তখন 100 হয়। মনে করো এটা এক্সপেরিমেন্টের মধ্যে তুমি এটা করতেছো। x এর মান যখন 20 বসাইছো, y এর মান তখন হয় 200। তার মানে তুমি এটা বলতে পারতেছো যে y আর x আসলে সমানুপাতিক। y বাড়াইলে x ও বাড়তেছে, x বাড়াইলে y বাড়তেছে। এই জিনিসটা তুমি বলতে পারতেছো, মানে সমানুপাতিক বলতে পারতেছো, বাট এক্স্যাক্টলি সমান বলতে পারতেছো না। তুমি কি এটা বলতে পারতেছো y আর x সমান? না, এক্স্যাক্টলি সমান বলতে পারতেছো না। তা না, সমানুপাতিক মানে সমান, এই জিনিসটা আসলে ভুল। সমানুপাতিক মানে সমান না, সমানুপাতিক মানে x বাড়াইলে y বাড়বে, x বাড়াইলে y বাড়বে। এখানে এই কাহিনীটা দেখতেছি যে x এর ভ্যালু 10 হলে y এর মান 100 হচ্ছে, x এর ভ্যালু 20 হলে y এর মান 200 হচ্ছে। আমি যখন এক্সপেরিমেন্টটা করতেছি আমি এইরকমই দেখলাম। তাইলে আমি এই এক্সপেরিমেন্ট থেকে বলতে পারতেছি যখন x এর ভ্যালু আমি 10 থেকে 20 বানাইছি, y এর ভ্যালু 100 থেকে 200 হয়েছে, তার মানে দ্বিগুণ হয়েছে। তার মানে x আর y সমানুপাতিক, আমি এই কথাটা বলতে পারতেছি।
এই এক্সপেরিমেন্ট থেকে আমি এই কথাটা বলতে পারতেছি, বাট এক্স আর ওয়াই এর মধ্যে এক্স্যাক্ট সম্পর্কটা আমি বলতে পারতেছি না। তখন আমি কি করলাম, নিজের ইচ্ছা মতো একটা ধ্রুবক দিয়ে দিলাম। মানে নিজের ইচ্ছা মতো না, মেইনলি হচ্ছে যে এই দুইটা সমীকরণকেই স্যাটিসফাই করে, এই দুইটা সমীকরণকেই, এই যে এই দুইটা সম্পর্ক, এই দুইটা সম্পর্ককে আসলে স্যাটিসফাই করে, এই দুইটা সম্পর্কের মধ্যে যেই রাশিটা বসালে কাজ করে সেই রাশিটা আমি জাস্ট ফাইন্ড আউট করলাম। দেখো আমি এই জায়গাতে যদি 10 বসাই, একটা ধ্রুবক সংখ্যা, তাইলে কিন্তু স্যাটিসফাই করে 10 × 20 200, 10 × 10 100। তখন আমি কি করলাম, আচ্ছা এক্স আর ওয়াই তো সমানুপাতিক, মানে একটা বেলা আরেকটা বাড়ে, বাট সমান তো না। তাহলে সমান কখন হবে, ইকুয়েশনটা আসলে কি হবে, আমি যদি y = 10x লিখি তাহলে ইকুয়েশনটা আমার সমাধান হয়ে যাবে। তার মানে আমার আসলে সমানুপাতিক চিহ্নের সাথে যদি সমান চিহ্নে আনতে চাও, সমানুপাতিক থেকে যদি সমানে আনতে চাও, তোমাকে একটা ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটা হচ্ছে এক্সপেরিমেন্ট না মিলাইতে পেরে যেই রাশিটা বসায় দিলে আসলে মানে সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে। দেখো এক্সপেরিমেন্ট কিন্তু মিলতেছিল না, এক্স এর ভ্যালু 10 বসালে ওয়াই এর ভ্যালু 100 আসতেছিল। সো কেমনে মিলে, তুমি একটা 10 দিয়ে গুণ করে দিলে মিলে। এটা হচ্ছে তুমি কি করতেছো, গোজামিল দিতেছো। সো এই 10 দিয়ে গোজামিল দিলে জিনিসটা মিলে, ওই গোজামিলটার নাম হচ্ছে ধ্রুবক, বুঝছো? সো সমানুপাতিক চিহ্নটা বুঝছো, সমানুপাতিক মানে বুঝছো যে এক্স বাড়লে ওয়াই বাড়তেছে, বাট এক্স্যাক্টলি তারা সমান না। সমান তখন হয় যখন এক্স এর সাথে 10 গুণ করা যায়। তার মানে সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে হইলে আমাদের একটা ধ্রুবক দিতে হয়, একটা ধ্রুবক দিতে হয়। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে যার মান চেঞ্জ হয় না। তার মানে এই 10 এর মান তো চেঞ্জ হচ্ছে না, 10 এর মান তো সবসময় 10। তার মানে আমাদের একটা ধ্রুবক দিতে হয়, সমানুপাতিক চিহ্ন তুলতে হলে একটা ধ্রুবক দিতে হয় দুই পাশের মানটাকে সমান করার জন্য। আমরা তো সম্পর্ক বুঝছি যে এক্স বাড়লে ওয়াই বাড়ে, বাট এক্স আর ওয়াই তো এক্স্যাক্টলি সমান না। সো সমান জিনিসটা বের করার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয় আমাদের এই জায়গাতে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে এখানে সমানুপাতিক চিহ্ন আছে, এটাকে যদি আমরা সমান চিহ্নে নিয়ে যেতে চাই, এখানে আমাদের নিউটনের মহাকর্ষ যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা এই জায়গাতে আমাদের দিতে হবে m1 m2 / r²। এইটা হচ্ছে নিউটনের সমানুপাতিক ধ্রুবক। সে এই মানটা কেন দিছে, দুই পাশটাকে সমান বানানোর জন্য। আগে কিন্তু সমান ছিল না। আশা করি ব্যাপারটা তোমাকে বুঝাইতে পারছি। সো এইটা হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। তার মানে দুইটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে এইটা। দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে এটা। বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা বড় হলে আরেকটা সমানুপাতিক ধ্রুবক দেখবা, ওই যে নিউটনের বলের সূত্রের মধ্যে একটা সমানুপাতিক ধ্রুবক দেখবা যে বল সমান এম এ। এটা কেন এম এ হয়েছে, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক তোমার হচ্ছে 1 হয়ে গেছে, যে বলটা ত্বরণের সমানুপাতিক, বলটা ভরেরও সমানুপাতিক। দুইটা একসাথে তুমি এম এর সমানুপাতিক বলতে পারো। সমান বলতে হলে তোমাকে একটা ধ্রুবক বসাইতে হবে, অ্যান্ড ফরচুনেটলি ওই ধ্রুবকটার মান আসলে 1 হয়ে গেছে ওই জায়গাতে, এই জন্য তুমি সেটাকে f = m এ বলতে পারো। মোট কথা সমানুপাতিক ধ্রুবকটা আসলে ওই জন্য আসে, সেটা হচ্ছে ইকুয়েশনটা মিলানোর জন্য, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলানোর জন্য, বুঝছো, মানটাকে মিলানোর জন্য। এক্স্যাক্টলি তুমি এইরকম সম্পর্ক এক্সপেরিমেন্ট করে বের করতে পারো যে এটা কি, এটা বাড়াইলে কি এটা বাড়তেছে, এটা কমাইলে কি এটা কমতেছে, এরকম সম্পর্ক তুমি এক্সপেরিমেন্ট থেকে বের করতে পারো। এক্স্যাক্টলি মানটা দুই পাশে মিলাইতে হলে তোমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে বা একটা নির্দিষ্ট মান দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে গোজামিল। সো এই গোজামিল মানটাকেই বলা হয় হচ্ছে ধ্রুবক। তার মানে সমানুপাতিক চিহ্নগুলো তুলতে একটা গোজামিল দিতে হয়, সেই গোজামিলটার নাম হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা থেকে আমরা মহাকর্ষ বল ক্যালকুলেট করতে পারি। এখন এখান থেকে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে কাহিনীটা কেমন হয়, যে আমি যদি যে কোনো একটা বস্তুর ভরকে দ্বিগুণ করি তাহলে কি হবে। ধরো আমার মহাকর্ষ সূত্রটা হচ্ছে g m1 m2 / r²। এখানে আমি যদি এই m1টাকে দ্বিগুণ করি, m1টাকে দ্বিগুণ করি, মনে করো m1 আগে ছিল m1, এখন হয়ে গেছে 2m1, ডাবল করে দিছি। সো একটা বলকে তুমি যদি ডাবল করো, একটা ভরকে তুমি যদি ডাবল করো, দেখো তো কি হয়ে যাবে, 2m1 হয়ে যাবে, m2 m2 মতোই থাকবে, r²। তুমি জাস্ট একটা ভরকে দ্বিগুণ করছো। এই যে m1 ভরটা আছে, এই m1 ভরটাকে দ্বিগুণ করে 2m1 বানাইছো। একটা ভরটাকে তুমি দ্বিগুণ করছো, একটা ভরকে তুমি দ্বিগুণ করছো, একটা ভরকে তুমি দ্বিগুণ করছো। তাইলে দেখো তো বলটাও দ্বিগুণ হয়ে গেছে না। আগে তো বল ছিল g m1 m2 / r², এখন বলটা কত, g m1 m2 / r² তো আছেই, সাথে একটা 2 গুণ আছে। তার মানে বলটা কি দ্বিগুণ হয়ে গেছে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা বলছিলাম যে ভরের সমানুপাতিক, তার মানে এই ভরটা দ্বিগুণ করলে বলটাও দ্বিগুণ হয়। তার মানে ভর দ্বিগুণ করলে, ভর 2 গুণ করলে বলটাও আসলে কত গুণ হয়, বলটাও 2 গুণই হয়। একটা ভরকে তুমি যদি দ্বিগুণ করো
তাহলে বলটাও 2 গুণ হবে। একটা ভরকে তুমি যদি 2 গুণ করো বলটাও দ্বিগুণ হবে। বাট তুমি যদি 2টা ভরকেই দ্বিগুণ করতা তখন এখানেও আর একটা 2 আসতো। সো 2 দুগুণে 4, তখন বলটা 4 গুণ হয়ে যেত। যদি 2টা ভরকেই দ্বিগুণ করতা। বাট এখন দেখো তো, তুমি যদি দূরত্বটাকে দ্বিগুণ করো, ধরো তোমার যে দূরত্ব আছে সেই দূরত্ব আগে আর ছিল, এখন সেটাকে 2r বানাইছো। সো যখন r ছিল তখন বল হচ্ছে Gm1m2 ডিভাইডেড বাই r স্কয়ার। বাট যখন 2r বানাইছো তখন বলটা কত, নতুন বলটা Gm1m2 ডিভাইডেড বাই 2r এর স্কয়ার। এখন যখন তুমি এটাকে বর্গ করছো কি হয়ে গেছে বলো তো, এখানে 2 দুগুণে 4 হয়ে আসবে না, 2 দুগুণে মানে 2 স্কয়ারে 4 চলে আসবে। সো আলটিমেটলি এখন যে বলটা হয়ে যাবে সেটা হচ্ছে একটা 1/4 চলে আসবে, Gm1m2 ডিভাইডেড বাই r স্কয়ার আগের মতোই থাকবে। তার মানে দূরত্বটাকে দ্বিগুণ করলে বলটা হয়ে গেছে আগেরটার 4/1 ভাগ। দেখো এটাই কিন্তু আগের বলটা, আগেরটার 4/1 হয়ে গেছে, নতুন যে বলটা এটা হচ্ছে মনে করো আমাদের নতুন বল, এই নতুন বলটা আগেরটার 4/1 হয়ে গেছে। তার মানে যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে আমার দূরত্বটা যদি 2 গুণ করা হয়, এই 8টা যদি 2 গুণ করা হয়, বলটা হয়ে যাবে 1/4 গুণ, যেহেতু ব্যস্তানুপাতিক 4/1 হয়ে যাবে বলটা। দূরত্বটা যদি 3 গুণ করা হয়, এই 8টা যদি 3 গুণ করা হয়, দূরত্বটা যদি 3 গুণ করা হয়, তাহলে বলটা হয়ে যাবে 1/9 গুণ, 1/9 গুণ। তার মানে আগের বলের 9/1 বল হয়ে যাবে। তার মানে দূরত্ব যত বাড়ে এই বলের মানটা কমে। খুবই ইন্টারেস্টিং জিনিস, আমাদের বাস্তব জীবনে হয়। তোমার থেকে তোমার একজন ফ্রেন্ডের দূরত্ব যত বাড়ে তোমাদের মধ্যে কানেকশন তত কমে যায়। সো ব্যাপারটা ওই রকম যে দুইটা বস্তু যত দূরে নিয়ে যাবো তত আসলে তোমার তাদের মধ্যবর্তী বলটা কমে যাবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে এই মহাকর্ষ বল সম্পর্কে, যেটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই যে মহাকর্ষ যে বলটা আছে, এই বলটা কিসের উপর ডিপেন্ড করে, তার ডিপেন্ডেন্সি বা নির্ভরতা কার উপর? যেমন তোমার নির্ভরতা আছে তোমার আম্মু আব্বুর উপর, এই বলের নির্ভরতাটা আসলে কার উপর? এই বলটা কার উপর ডিপেন্ড করে? ভরের উপর ডিপেন্ড করে, ভরের উপর নির্ভরশীল। তারপর দূরত্বের উপর নির্ভরশীল, যে ভরদ্বয় কতটুকু দূরত্বে আছে দূরত্বের উপর নির্ভরশীল। এই দুইটা জিনিসের উপর নির্ভরশীল। এখন কথা হচ্ছে ভাইয়া দুইটার মাধ্যমের উপর নির্ভর করে, মানে আমি দুইটা বস্তু মনে করো যে একটা 1 কেজি আর একটা 5 কেজি, দুইটা বস্তু আমি বাতাসে রাখলে যতটুকু বল পাবো পানিতে রাখলে কি ততটুকু বল পাবো? উত্তর হচ্ছে ইয়েস। তার মানে এটা মাধ্যমের উপর নির্ভর করে না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মাধ্যমের উপর নির্ভরশীল নয়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা। তার মানে দুইটা বস্তু পানিতেও যতটুকু বল কাজ করবে তাদের মধ্যে মহাকর্ষ বল, মহাশূন্যে নিয়ে যাও ততটুকুই মানে বল কাজ করবে, তুমি এটা বাতাসের মধ্যে ক্যালকুলেট করো ততটুকুই বল কাজ করবে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে মাধ্যমের উপর এরা নির্ভরশীল নয়, মহাকর্ষ বলটা মাধ্যমের উপর নির্ভরশীল নয়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিসটা আছে সেটা হচ্ছে দুইটা বস্তুর উপর সমান বল কাজ করে, বুঝতে পারছো? মানে আমার একটা বস্তু হচ্ছে m1 আর একটা বস্তু হচ্ছে m2, হইতে পারে না যে একটা থেকে অনেক বল বেশি আর একটার বল অনেক বেশি বা ভর অনেক বেশি। লেটস সাপোজ একটার ভর হচ্ছে 10 কেজি আর একটার ভর হচ্ছে 100 কেজি। সো দুইটার মধ্যে মহাকর্ষ বল কাজ করবে সংযোগ সরল রেখা বরাবর, তার মানে আকর্ষণ বল কাজ করবে এই দিক বরাবর, এটারও আকর্ষণ বল কাজ করবে এই দিক বরাবর। এখন মনে হইতে পারে যে যেটার বল বেশি বা ভর বেশি সেটার মধ্যে বেশি মহাকর্ষ আকর্ষণ বল কাজ করবে। উত্তর হচ্ছে না, দুইটার মধ্যে সমান বল কাজ করবে। তার মানে এইটার মধ্যে যতটুকু বল কাজ করবে এইটারও আকর্ষণ বলের মানটা ততই। সেটা হচ্ছে এই সূত্র দিয়ে তুমি যেটা পাইছো যে Gm1m2 ডিভাইডেড বাই দূরত্বের স্কয়ার। যেই বলের মানটা পাইছো এই দুইটা বল দুইটা বস্তুর উপরই কাজ করে, দুইটা বস্তুর উপরই ততটুকু বলই আকর্ষণ বলে কাজ করে। তার মানে বল সমান কাজ করে, এই জায়গাতে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। ভর বেশি হলে বল বাড়ে না, বল আসলে সমানভাবে কাজ করে, যতটুকু বল ততটুকুই বল, দুইটা বস্তুর মধ্যে ততটুকুই বল। এখন মনে করো যে তোমার একটা বস্তু পৃথিবী,
এটা হচ্ছে তোমার আর্থ বা পৃথিবী। আরেকটা বস্তু হচ্ছে তোমার একজন আপেল, ঠিক আছে, একটা আপেল, এটা হচ্ছে তোমার একটা আপেল। তার মানে ব্যাপারটা বুঝছো যে এদের মধ্যবর্তী যে মহাকর্ষ বল, আপেলটা পৃথিবীকে যত বলে টানতেছে, পৃথিবীটাও আপেলকে তত বলেই টানতেছে। তার মানে তুমি এখান থেকে পেনটা ছেড়ে দাও, পৃথিবী এটাকে যতটুকু বলে টানতেছে, এই কলমটাও পৃথিবীকে ততটুকু বলে টানতেছে। বাট আমরা কেন দেখি না যে কলম পৃথিবীর কাছে চলে আসছে, পৃথিবী কলমের কাছে চলে আসছে, কেন দেখি না? কারণ পৃথিবীর ভর অনেক বেশি হয়, ত্বরণটা অনেক কমে যায়, বা ওই প্রভাবটা আমরা দেখি না। মনে করো যে একটা গাছের মধ্যে তুমি যদি একটা ঘুষি দাও, গাছকে নাড়াইতে পারবা? নাড়াইতে পারবে না। কিন্তু তুমি একটা ছোট্ট জিনিসের উপর একটা ঘুষি দাও, এটা দূরে চলে যাবে না, গতিতে চলে যাবে। কারণটা কি? কারণ ওইটা বড় বস্তু হওয়ার কারণে এই সমপরিমাণ বলে তার উপর কোনো কিছু যায় আসে না। একটা হাতিরে ধাক্কা দিলে হাতি তো নড়বে না, কিন্তু তোমার বন্ধুরে ধাক্কা দিলে বন্ধু নড়ে যায়। কেন? কারণ সমপরিমাণ বল তুমি দিচ্ছ, ধাক্কাই দিচ্ছ, বাট হাতি নড়তেছে না। কেন? কারণ হাতির ভর অনেক বেশি, এই জন্য নাড়াইতে পারতেছ না। সো পৃথিবীকেও সে সমান বলেই আকর্ষণ করতেছে, কিন্তু পৃথিবীকে সে নাড়াইতে পারতেছে না। কেন? কারণ হচ্ছে পৃথিবীর ভর অনেক বেশি। বুঝছো? তার মানে বলটা কিন্তু সমান। পৃথিবী আপেলকে যতটুকু বলে আকর্ষণ করে, আপেলও পৃথিবীকে ততটুকু বলেই আকর্ষণ করে, বলটা সমান। কিন্তু পৃথিবীকে নাড়াইতে পারে না কেন? কারণটা হচ্ছে পৃথিবীর ভর বেশি, এই জন্য সেটা ত্বরণ টেন্ডস টু জিরো হয়, মানে ত্বরণটা খুবই কম হয়, এই জন্য নাড়াইতে পারে না। আশা করি জিনিসটা বুঝছো। এরপর আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অভিকর্ষজ বল বা অভিকর্ষজ ত্বরণ। দেখো, মহাকর্ষ বল আর অভিকর্ষ বল তারা ভাই ভাই। মহাকর্ষ বল আর অভিকর্ষ বল তারা হচ্ছে ভাই ভাই। তার মানে কি? তার মানে হচ্ছে মহাকর্ষ বল যে কথা, অভিকর্ষ বল একই কথা। ওই যে একটা কথা আছে না যে সকল হেড টিচারই টিচার, কিন্তু সকল টিচারই হেড টিচার না। সো ব্যাপারটা ওই রকম যে সকল অভিকর্ষ বলই আসলে মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল আসলে অভিকর্ষ বল না। কাহিনীটা কি? অভিকর্ষ বল হচ্ছে যখন এই যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল, এদের মধ্যে একটা বস্তু যখন পৃথিবী হয়, তখন সেটাকে আমরা বলি একটা অভিকর্ষ বল। তখন সেটাকে বলি, এটার একটা স্পেশাল নাম দেই, সেই স্পেশাল নামটা হচ্ছে অভিকর্ষ বল। যে মনে করো পৃথিবীর ভর আমি বললাম m, এবং আরেকটা ছোট্ট বস্তু, যে ছোট্ট বস্তুর ভর আমি বললাম হচ্ছে ছোট m। ছোট্ট বস্তু, সেই ছোট্ট বস্তুর ভর আমি বললাম ছোট m। তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা, দ্যাট ইজ g m ডিভাইডেড বাই এই দূরত্বটার স্কয়ার, দূরত্ব মনে করো x, তাহলে x এর স্কয়ার। এই বলটাকে আমি বলবো, এটা একটা মহাকর্ষ বল বলতে পারবো, এটাকে আবার আরেকটা স্পেশাল নামে ডাকতে পারবো, স্পেশাল নামটা হচ্ছে অভিকর্ষ বল। তার মানে তোমার নাম হচ্ছে একটা, তোমাকে আদর করে আরেকজন আরেকটা নামে ডাকতেছে, তার মানে তোমার দুইটা নামই আসলে ভ্যালিড। তার মানে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ বল, বাট এদের মধ্যে একটা যদি পৃথিবী হয়, তখন তাকে আমরা স্পেশাল নামে ডাকি। সেই স্পেশাল নামটা হচ্ছে কি বলতো? সেই স্পেশাল নামটা হচ্ছে অভিকর্ষ বল। সেই স্পেশাল নামটা কি? সেই স্পেশাল নামটা হচ্ছে অভিকর্ষ বল। তার মানে অভিকর্ষ বল বলতে কি বোঝায়? দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বোঝায় হচ্ছে মহাকর্ষ বল। যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে বোঝায় হচ্ছে মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বল যখন পৃথিবী আরেকটা বস্তুর মধ্যে কাজ করে, তখন সেটাকে বলি আমরা অভিকর্ষ বল। তার মানে মহাকর্ষ বল যখন পৃথিবী এবং অন্য আরেকটা বস্তুর মধ্যে কাজ হয়, তখন সেটাকে বলি আমরা অভিকর্ষ বল। আশা করি জিনিসটা ক্লিয়ার তোমাদের। এখন যেই জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। দেখো, ত্বরণ বোঝার জন্য তোমাকে আগে বল আর ত্বরণ জিনিসটা বুঝতে হবে। যে একটা বস্তু এই জায়গাতে আছে, তার উপর যদি এফ বল কাজ করে, এই ছোট্ট বস্তুর ভরটা যদি হয় ছোট এম, এই ছোট্ট বস্তুর ভরটা যদি হয় ছোট এম, এবং এই বস্তুর উপর একটা এফ বল কাজ করতেছে, তাইলে তুমি আসলে একটা জিনিস লিখতে পারবা, নিউটনের দ্বিতীয় সূত্র, এটা তোমরা 9-এ উঠলে পড়বা, যে বল সমান ভর ইন্টু ত্বরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ, মানে এই বস্তুটা যত ত্বরণে যাবে, এখন ত্বরণও তোমরা পড়ো নাই, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, যে যত দ্রুত তার বেগটা বাড়বে, সেই বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মনে করো যে আমার বেগ এখন হচ্ছে 5, একটু পরে আমার বেগ 20 হয়ে গেল, তাহলে আমার বেগ বৃদ্ধির হারটা কি? 1 সেকেন্ডে আমার বেগ বাড়ছে কত, সেটাই হচ্ছে আমার ত্বরণ। 1 সেকেন্ডে আমার বেগ কত বাড়ছে সেটা হচ্ছে ত্বরণ। মনে করো যে প্রথম সেকেন্ডে তোমার গাড়িটা স্থির ছিল, 1 সেকেন্ডে গাড়ির স্পিড 10-এ তুলে ফেলছো,
পরের সেকেন্ডে গাড়ির স্পিড 20-এ তুলে ফেলছো, তার মানে প্রতি সেকেন্ডে তোমার গাড়ির স্পিড বাড়তেছে কত, 10 করে। সেই 10কে আমরা বলি ত্বরণ। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, বা এটাকে এভাবে বলা যায় যে প্রতি সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পায়। প্রতি 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি, এভাবে বলতে পারো প্রতি 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি, যে প্রতি 1 সেকেন্ডে আসলে বেগের বৃদ্ধি কতটুকু হয় কোন একটা বস্তুর মধ্যে, সেটাকে আসলে ত্বরণ বলে। এখন এই ত্বরণের এককটা তাইলে কি হবে? ত্বরণের এককটা তাইলে কি হবে? একক মাত্রা এগুলো নিয়ে বড় হইলে আরো পড়বা, ক্লাস 9-এ তোমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশন একটা অধ্যায় আছে, ভৌত জগত পরিমাপ। সেই অধ্যায়, প্রথম অধ্যায় একেই তুমি একক আর মাত্রা নিয়ে অনেক পড়বা। সো একক মানে হচ্ছে যে তোমার এই যে রাশিমালাটা আছে, যে ত্বরণটা, এই ত্বরণটাকে প্রকাশ করার একটা প্রক্রিয়া। যেমন আমি কি বললাম যে বেগ বৃদ্ধির হার, বা 1 সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়। তার মানে বেগ মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়। তোমরা বেগ কে কিভাবে প্রকাশ করো? গাড়ির বেগকে কেমনে প্রকাশ করো? যে 80 কিলোমিটার পার আওয়ার, সে প্রতি 1 ঘন্টায় 80 কিলোমিটার যায়। তারপর 20 কিলোমিটার পার আওয়ার, প্রতি 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়। তার মানে এটা কিলোমিটার পার আওয়ারে একক। এটাকে মিটার পার সেকেন্ডেও লেখা যায়, যে প্রতি 1 সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব যাও সেটা হচ্ছে তোমার বেগ। প্রতি 1 সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব যাও সেটা তোমার হচ্ছে বেগ। তাহলে বেগের বৃদ্ধির হার, তার মানে প্রতি 1 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে ত্বরণ। তার মানে প্রতি 1 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে ত্বরণ। তাহলে বেগের এককটা হচ্ছে, দেখো বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। পার মানে হচ্ছে যে প্রতি 1 সেকেন্ডে তুমি কতটুকু যাও, প্রতি 1 সেকেন্ডে কত মিটার যাও, সেটাই বলতে পার বোঝায়। মানে এই চিহ্নটাকে পার বলে, মিটার পার সেকেন্ড, চিহ্নটার নাম হচ্ছে পার। সো মিটার পার সেকেন্ড, প্রতি 1 সেকেন্ডে তুমি কতটুকু যাও, ঠিক আছে? ওকে, সো বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন এটা? কারণ ত্বরণ মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পায়, তার মানে বেগ পার সেকেন্ড। ব্যাপারটা এরকম যে ত্বরণ মানে হচ্ছে বেগ পার সেকেন্ড, বা বেগ ডিভাইডেড বাই সেকেন্ড। সো এইভাবে তুমি বলতে পারো। তাহলে বেগ পার সেকেন্ড, বেগ তো আবার মিটার পার সেকেন্ড, তার মানে নিচে আসলে সেকেন্ডের একটা স্কোয়ার আসবে। সো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার ত্বরণ একক। ত্বরণ বলতে বোঝায় প্রতি 1 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পায়। এইভাবে মনে রাখো, প্রতি 1 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে তোমার ত্বরণ। প্রতি 1 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে তোমার ত্বরণ। সো ত্বরণকে তুমি আসলে বল থেকে বের করে আনতে পারো। সেটাকে, বলকে তুমি যদি ভর দিয়ে ভাগ করো, দেখো ভরটা দিয়ে ভাগ করো, তাহলে তুমি ত্বরণ পেয়ে যাও। একটা বলকে তুমি যদি বস্তুটার ভর দিয়ে ভাগ করো, তাহলে আসলে তুমি ত্বরণ পেয়ে যাও। একটা বলকে তুমি যদি বস্তুটার ভর দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পেয়ে যাও? তাহলে তুমি পেয়ে যাও হচ্ছে ত্বরণ। ঠিক আছে, বুঝতে পারছো? বেগকে যদি ভর দিয়ে ভাগ করো, বলকে যদি ভর দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাও বস্তুর ত্বরণ। এখন আসো এই কাহিনীটার মধ্যে আসো, যে যখন আমাদের অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা কাজ করতেছি, ওই অভিকর্ষ ত্বরণের মধ্যে তুমি আসো। সে যখন পৃথিবী আর আরেকটা বস্তুর মধ্যে তুমি আসলে বল ক্যালকুলেট করতেছো, মনে করো এটা পৃথিবী এবং এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে বল ক্যালকুলেট করতেছো, মহাকর্ষ বল ক্যালকুলেট করতেছো। তাহলে এই বস্তুটার ভর মনে করো ছোট এম, এই পৃথিবীর ভর মনে করো বড় এম, আর তারা যতটুকু দূরে আছে সেই দূরত্বটা মনে করো আর। সেই দূরত্বটা মনে করো কত? সেই দূরত্বটা মনে করো আর, এইটুকু দূরত্ব মনে করো স্মল আর। তাহলে এখানে বলটা কতটুকু লাগবে বলো তো? এই যে ছোট্ট বন্ধুটা আছে, এই ছোট্ট বস্তুটা আছে, এই ছোট্ট বস্তুটার উপর বলটা কতটুকু লাগবে বলো তো? ছোট্ট বস্তুর উপর বলটা লাগবে হচ্ছে জি ছোট এম বড় এম ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। ছোট্ট বস্তুটার উপর এতটুকু বল লাগবে। এখন আমি ছোট্ট বস্তুটার উপর ত্বরণ কতটুকু লাগবে এটা বের করতে চাই। দেখো, আমরা একটু আগে যেটা পড়ে আসছি যে বল সমান ওই যে ছোট্ট বস্তুটার উপর যতটুকু বল লাগতেছে সেই বল সমান ওই ছোট্ট বস্তুটার ভর ইনটু এই ছোট্ট বস্তুটা কতটুকু ত্বরণে পড়বে। ত্বরণ মানে হচ্ছে তার বেগের বৃদ্ধির হার। দেখো, একটা বস্তু ছেড়ে দিলে তার বেগটা দ্রুত বাড়ে, সো বেগের বৃদ্ধির হার সেটা আমি বের করতে চাচ্ছি। সো ভর ইনটু তার বেগের বৃদ্ধির হার, এটা হচ্ছে ছোট্ট বস্তুর বল। ছোট্ট বস্তুর উপর যতটুকু বল কাজ করতেছে
সেই বল সমান তুমি লিখতে পারবা ওই ছোট্ট বস্তু যতটুকু ত্বরণ মানে বেগের বৃদ্ধির হার ইনটু হচ্ছে তার ভর, ছোট্ট বস্তুর ভর। তাহলে এখান থেকে এই ছোট্ট বস্তুর ত্বরণ সমান তুমি লিখতে পারবা কি, বলকে ওই ছোট্ট বস্তুর ভর দিয়ে ভাগ করলেই তুমি ত্বরণ পেয়ে যাবা ছোট্ট বস্তুর, বলকে তার ভর দিয়ে ভাগ করলেই ছোট্ট বস্তুর ত্বরণ পেয়ে যাবা। তাহলে ত্বরণটা এই জায়গাতে বের করতে চাও, তার উপর বলের রাশিমালা তো এইটা, এই ছোট্ট বস্তুর উপর যে বলটা কাজ করতেছে বলটা তো এটা, তাহলে এই বলটাকে ছোট্ট বস্তুর ভর দিয়ে ভাগ করলে ছোট্ট বস্তুর ত্বরণ পেয়ে যাবা। দেখো ছোট্ট বস্তুর ভর দিয়ে ভাগ করলে উপরে হচ্ছে ছোট্ট বস্তুর এম, বড় বস্তুর এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে ছোট্ট বস্তুর ভর দিয়ে। খেয়াল করে দেখো আমি জাস্ট বলের মানটা বসাইছি এখানে, এই বলের মানটা বসাইছি এই জায়গাতে, বলের মানটা বসাইছি। তাহলে এই এম আর এম কাটাকাটি চলে যায়, তুমি 3 তালাকে 2 তালা ভাঙো তখনই কাটাকাটি চলে যায়। তাহলে তোমার ত্বরণটা পেয়ে যাও জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে এই যে ছোট্ট বস্তুটা যেটা আছে, এই ছোট্ট বস্তু কতটুকু ত্বরণের নিচের দিকে পড়বে সেই ত্বরণটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এখানে কিন্তু ছোট্ট বস্তুর ভর নাই, নিজের ভরটা কিন্তু এখানে নাই, এখানে কিন্তু নিজের ভরটা নাই, আছে কি পৃথিবীর ভর, মহাকর্ষ ধ্রুবক আর হচ্ছে দূরত্বটা। সো এই যে পৃথিবী থেকে উপর থেকে একটা বস্তু ছাড়লে তার যে ত্বরণটা মানে তার যে বেগ বৃদ্ধির হার, এই তার বেগ বৃদ্ধির হারটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, মানে পৃথিবীর জন্য যে ত্বরণটা সৃষ্টি হয়েছে এটা তো ত্বরণ। সো এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সো এই জন্য এটার নামটাও চেঞ্জ করে আসলে ছোট্ট জি আকারে প্রকাশ করা হয়, ছোট্ট জি দিয়ে বলা হয় অভিকর্ষ ত্বরণ। স্যার মানে ছোট্ট জি আমি লিখতে পারবো জি এম বাই আর স্কোয়ার। তার মানে ত্বরণ যে কথা অভিকর্ষ ত্বরণ একই কথা, অভিকর্ষ ত্বরণ সেটা তখনই বলি যখন পৃথিবীর কারণে একটা বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, তখন সেটার নাম দিই অভিকর্ষ ত্বরণ। বুঝতে পারছো? তার মানে অভিকর্ষ ত্বরণ সমান তুমি কি লিখতে পারবা, জি এম বাই ছোট্ট আর স্কোয়ার। ছোট্ট আরটা কি দূরত্ব, বস্তুটা আসলে কতটুকু দূরে আছে। এই ঘটনাটা বুঝছো, এই ঘটনাটা বুঝছো, এই ঘটনাটাকে তুমি এইভাবে প্রকাশ না করে মানে এইভাবে জিনিসটাকে এক্সপ্লেন না করে ভিন্নভাবেও তুমি জিনিসটাকে এক্সপ্লেন করতে পারতা, তোমাদের বইয়ে যেই রকমভাবে এক্সপ্লেন করছে ভিন্নভাবেও জিনিসটাকে তুমি এক্সপ্লেন করতে পারতা। সেটা আমি তোমাদের এখন একটু দেখাচ্ছি ভিন্নভাবে এক্সপ্লেন করলে কীভাবে করতাম। সো তুমি যদি ভিন্নভাবে এক্সপ্লেন করতে চাইতা তাহলে তুমি এখানে লিখতে পারতা যে দুইটা বস্তুর মধ্যে যে বলটা, আকর্ষণ বলটা সেটা হচ্ছে জি ছোট্ট এম বড় এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন বল সমান তুমি কি লিখতে পারো, এই ছোট্ট বস্তুর ত্বরণ ইন্টু ছোট্ট বস্তুর ভর, তার মানে ছোট্ট বস্তুর ভর ইন্টু ছোট্ট বস্তুর ত্বরণ। তুমি জাস্ট বলের মানটা এখানে লিখে দিছো ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই এমটা দিয়ে যদি এই পাশে ভাগ করো ছোট্ট বস্তুর এমটা দিয়ে, তখন তুমি আসলে পেয়ে যাবে জি ইন্টু বড় এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে পৃথিবীর ভর ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো একই জিনিসটাই কিন্তু আসছে, বুঝতে পারছো? তার মানে ত্বরণ সমান আমরা জানি পৃথিবীর ভর ইন্টু মহাকর্ষ ধ্রুবক ডিভাইডেড বাই ওই যেই বস্তুটার ত্বরণ তুমি নির্ণয় করতে চাচ্ছ, যে অবস্থানে ত্বরণ তুমি নির্ণয় করতে চাচ্ছ সেটার দূরত্বের স্কোয়ার। তার মানে দূরত্বটা কি, ওই বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব সেই সংযোগ সরলরেখার মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, ওই বস্তু এবং পৃথিবীর সংযোগ সরলরেখার মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের স্কোয়ার। ঠিক আছে, এখন আসো এখানে আর কিছু জিনিস তোমাকে মনে রাখা লাগবে বা বোঝা লাগবে। এই যে তোমার অভিকর্ষ ত্বরণটা, সেই ত্বরণটা কোন জায়গায় কত, মনে করো এটা পৃথিবী, পৃথিবীর একদম ব্যাসার্ধে মানে পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠতে তাহলে তোমার ত্বরণটা কত, পৃথিবী পৃষ্ঠে তাইলে ত্বরণটা কত, মানে তুমি যদি একদম ভূমির কাছাকাছি একটা বস্তুকে ছেড়ে দাও, এই যে ভূমির কাছাকাছি যদি একটা বস্তুকে ছেড়ে দাও তাহলে তার বেগ বৃদ্ধির হারটা কত। পৃথিবী পৃষ্ঠ আসলে কতটুকু দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমপরিমাণ দূরত্বে, তাহলে পৃথিবী পৃষ্ঠে এই জি এর মানটা আসে হচ্ছে জি এম বাই পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার, কারণ কেন্দ্র থেকে দূরত্বটা শুধুমাত্র ব্যাসার্ধের সমপরিমাণ, ব্যাসার্ধের স্কোয়ার। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে জি এর মানটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, তার মানে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি মানে ভূমির কাছাকাছি একটা বস্তু তুমি যদি ছাড়ো তাহলে সে এই পরিমাণ ত্বরণের নিচের দিকে পড়বে। এটার অ্যাপ্রক্সিমেট মান আসে 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। তার মানে একটা বস্তু ছেড়ে দিলে প্রতি 1 সেকেন্ডে তার বেগ বাড়বে 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে এখন যদি তার বেগ 9.0 থাকে, 1 সেকেন্ড পরে তার বেগ 9.8 হয়ে যাবে, 2 সেকেন্ড পরে তার বেগ 19.6 হয়ে যাবে। সো এইভাবে তার বেগটা বৃদ্ধি পেতে থাকবে, একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে তার বেগ বৃদ্ধি পেতে থাকে, তার বেগ বৃদ্ধি পেতে থাকে, একটা সময় অনেক বেগ বেড়ে যায় তার, এই জন্যই উপর থেকে মানুষ পড়লে মারা যায়। ঠিক আছে, এখন আসো এই অভিকর্ষ ত্বরণের
নির্ভরশীলতা কিসের কিসের উপর নির্ভর করে, নির্ভরশীলতাটা নির্ণয় করব। নির্ভরশীলতা, এই অভিকর্ষ ত্বরণের নির্ভরশীলতাটা আমরা নির্ণয় করব, যে কার কার উপর নির্ভর করে, যে পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর যে পৃষ্ঠ আছে মানে পৃথিবীর ভূমির কাছাকাছি যে ত্বরণের মানটা, সেই ত্বরণের মানটা কার কার উপর নির্ভর করে। সো প্রথমত যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে গ্রহ বা পৃথিবীর ভর। মানে এটা তো পৃথিবীর জন্য আমরা নির্ণয় করছি, পৃথিবীর জন্য অভিকর্ষ ত্বরণ নির্ণয় করছি। আমরা চাঁদের জন্য নির্ণয় করতে পারতাম যে চাঁদের পৃষ্ঠে এই ত্বরণটা কত, চাঁদের পৃষ্ঠের কাছাকাছি যদি একটা বস্তুকে ছেড়ে দাও সেটা কত ত্বরণে পড়বে। মঙ্গল গ্রহ নির্ণয় করতে পারতাম যে মঙ্গল গ্রহের পৃষ্ঠের কাছাকাছি একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা কতটুকু ত্বরণে পড়বে। তার মানে এটা যেটা বস্তুর উপর নির্ভর করতে সেটা হচ্ছে এই যে গ্রহটা, যেই গ্রহে তুমি নির্ণয় করতেছো সেই গ্রহর ভরটার উপর নির্ভর করতেছে, তাই না? তার মানে এটা গ্রহের ভরটার উপর নির্ভর করে, গ্রহের ভরের উপর নির্ভর করে, তাই না? যে যেই গ্রহে তুমি ক্যালকুলেট করতেছো সেই গ্রহের ভরটা কত, গ্রহের ভরটা যদি বেশি হয় সেখানে ত্বরণও বেশি হবে, তাই না? কারণ সমানুপাতিক চিহ্ন দেখতে পাচ্ছ, তাই না? সমানুপাতিক চিহ্ন দেখতে পাচ্ছ যে গ্রহের ভর যদি বাড়ে ত্বরণও বাড়বে। পৃথিবীর ভর একরকম, পৃথিবীর মধ্যে ত্বরণ এই জন্য 9.8, সূর্যের ভর অনেক বেশি, সূর্যের ত্বরণও এই জন্য অনেক বেশি, বুঝতে পারছো? তারপর ওই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে, ওই গ্রহের ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধ যেটা সেই ব্যাসার্ধের উপর নির্ভর করে, ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক জিনিসটা, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক জিনিসটা। তার মানে ত্বরণটা হচ্ছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্রহের ব্যাসার্ধ যদি বাড়ে, গ্রহটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে তার পৃষ্ঠে জি এর মান, তার পৃষ্ঠে জি এর মান কমে যায়, বা ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। ওকে, বা মহাকর্ষ ত্বরণের মান কমে যায়। অভিকর্ষ নাম তো তুমি দিতে পারবা না যদি এটা একটা বস্তু পৃথিবী না থাকে, সো ত্বরণের মানটা কমে যায়। এখন পৃথিবীর ক্ষেত্রে তুমি জিনিসটা আসো, শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে তুমি চিন্তা করতেছো যে আমি জানি আমার বস্তুটা পৃথিবী, আমি জানি আমার বস্তুটা পৃথিবী, আমার বস্তুটা পৃথিবী বা গ্রহটা পৃথিবী। এখন পৃথিবীর মধ্যে তুমি যদি ক্যালকুলেট করো বা জিনিসটা চিন্তা করো, পৃথিবী কিন্তু সমান না। প্রথম কথা, পৃথিবী কিন্তু একটু চ্যাপ্টা, বুঝছো? পৃথিবী কিন্তু উপরে নিচে একটু চ্যাপ্টা। তাহলে একটা জিনিস দেখো, আমাদের যে বিষুবীয় অঞ্চল, এটাকে বলি আমরা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে একটা জিনিস দেখো তো, মেরু অঞ্চলের ব্যাসার্ধটা কম না? তার মানে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে ব্যাসার্ধটা যেহেতু কমে যায়, ব্যাসার্ধটা যেহেতু কমে যায় তার মানে জি এর মান বেড়ে যাবে, ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক চিহ্ন মানে একটা কমলে একটা বাড়বে। সো ব্যাসার্ধটা কমে যায় বলে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণটার মান বেড়ে যায়। তার মানে মেরু অঞ্চলে যদি একটা কলমকে ছেড়ে দাও সেটা বেশি স্পিডে নিচের দিকে পড়বে, বা তার স্পিডের বৃদ্ধিটা অনেক দ্রুত হবে, বা বেশি স্পিড বাড়বে তার, ঠিক আছে? সো মেরু অঞ্চলে জি এর মানটা হয় হচ্ছে রাফলি 9.83 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। মেরু অঞ্চলে জি এর মানটা বেশি হয় সাধারণত। তাইলে আমাকে বলো বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে আর এর মানটা কি বেশি, এই কারণে জি এর মান কম। সো রাফলি জি এর মান যেটা হয় 9.78 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কারণ বিষুবীয় অঞ্চলে মানটা কমে যায়, বিষুবীয় অঞ্চলে মানটা কমে যায়। এখন তোমাকে আমি যদি বলি যে একটা পাহাড়ের উপরে গেলে, পাহাড়ের উপরে গেলে কি হয়? পাহাড়ের উপর, পাহাড়ের উপর, পাহাড়ের উপর দেখো, পাহাড়ের উপরে গেলে তোমার কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটা বাড়তেছে না? তোমার কিন্তু এই সূত্রের মধ্যে পৃথিবীর ব্যাসার্ধ না, অ্যাকচুয়াল সূত্রের মধ্যে তোমার বস্তুটা আর পৃথিবীর মধ্যে দূরত্ব, পুরা দূরত্ব নিতে হয়। আমরা তো পৃথিবী পৃষ্ঠে ক্যালকুলেট করতেছিলাম, পৃথিবী পৃষ্ঠে ক্যালকুলেট করতেছিলাম যে মেরু অঞ্চলে পৃথিবীর পৃষ্ঠে কি হবে, বিষুবীয় অঞ্চলে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি কি হবে। এখন তুমি যদি পাহাড়ের উপর নিয়ে যাও, পাহাড়ের উপর নিয়ে গেলে বস্তু আর পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা বাড়বে, যার ফলে গ্র্যাভিটি বা জি এর ভ্যালুটাও কমবে। এটাকে গ্র্যাভিটি বলা হয়, বা জি এর মান বলা হয়, বা অভিকর্ষ ত্বরণ বলা হয়। সো এই জি এর মানও কিন্তু তখন কমবে। তার মানে পৃথিবী থেকে যদি উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর নিয়ে যাও, তবেও তোমার জি এর মান কমে। আরেকটা কারণে জি এর মান কমে, সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর ঘূর্ণনের কারণেও জি এর মানটা কমে। পৃথিবী যদি বেশি স্পিডে ঘুরতো জি এর মানটা আসলে বেশি কমতো। জিটা আসলে তোমার ত্বরণ, পৃথিবী কত ত্বরণে তার দিকে টানে, বা পৃথিবীর একটা বস্তু ছেড়ে দিলে সেটা কত দ্রুত তার বেগটা বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে তার বেগটা কত বৃদ্ধি পাবে।
এখন ঘূর্ণনের জন্য আসলে জি এর মানটা কেন কমে, এটা বোঝার জন্য তোমাকে বুঝতে হবে জি এর মানটা আসলে কমে না, কমে হচ্ছে তোমার যেটা আসলে ত্বরণ, সেই ত্বরণের মানটা কমে, মানে পৃথিবীর দিকে যে ত্বরণে টানতেছে সেই ত্বরণের মানটা আসলে কমে। কেমনে কমে? একটা বস্তু ছেড়ে দিলে যেই ত্বরণের নিচের দিকে পড়ার কথা সেই ত্বরণের মানটা কমে। কমে হচ্ছে এইভাবে, লেটস সাপোজ যে তুমি একটা বস্তু এখানে দাঁড়ায় আছে, এই বস্তু ডান পাশে একজন টানতেছে, একজন বন্ধু ডান পাশে টানতেছে 10 নিউটন বলে, 10 বলে টানতেছে বা 10 টাকা দিয়ে টানতেছে, চিন্তা করো যে 10 টাকা দিয়ে তারা বলতে তুই এইদিকে আয়। আর একজন বন্ধু এই পাশে দাঁড়ায় আছে, সেও মনে করো তারে 5 টাকা দিয়ে টানতেছে তুই এইদিকে আয়। সো সে আলটিমেটলি যাবে কোন দিকে? যাবে আলটিমেটলি এই বন্ধুর দিকে, কারণ এই বন্ধু 10 টাকা দিয়ে টানতেছে। বাট তার যাইতে এত বেশি মন চাবে না, যাবে আর চিন্তা করবে 5 টাকা ওইদিকে ফালায় রেখে আসছি। সো আলটিমেটলি তার মনে কতটুকু স্যাটিসফ্যাকশন নিয়ে যাবে? 5 টাকা পাওয়ার স্যাটিসফ্যাকশন নিয়ে যাবে, যে 5 টাকা আমি বেশি পাইছি, এইদিকে আসার কারণে 5 টাকা বেশি পাইছি, তার মানে 5 টাকার স্যাটিসফ্যাকশন নিয়ে সে এইদিকে যাবে। সো ব্যাপারটা ওই রকম যে পৃথিবী যখন ঘুরে, তখন পৃথিবী যখন ঘুরে, চিন্তা করো এইভাবে যে পৃথিবী যখন ঘুরতেছে, এইভাবে যখন ঘুরতেছে পৃথিবী, তখন এখানে যে মানুষটা দাঁড়ায় আছে তার উপর তো পৃথিবীর কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করতেছে, তাই না? যেটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ। বাট পৃথিবীর বাইরের দিকে একটা বল লাগে, যেটা কেন্দ্র বিমুখী বল বলে, এগুলো বড় হইলে তোমরা শিখবা। সো আলটিমেটলি তুমি কত ত্বরণে এইদিকে আসো, কত ত্বরণে তুমি এইদিকে আসবা, এইটা থেকে এইটা বিয়োগ চলে যায়, এই জন্য আসলে মানটা কমে যায়, এই জন্য ত্বরণের মানটা কমে যায়, এই জন্য ত্বরণের মানটা কমে যায়, যে কত ত্বরণে আলটিমেট একটা বস্তু নিচের দিকে পড়বে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো সবাই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাইলে আমাদের এই অধ্যায়ের 2টা পার্ট আসবে, আজকে হচ্ছে পার্ট 1। এই ভিডিওটা কি? এই ভিডিওটা হচ্ছে পার্ট 1। সো নেক্সট ক্লাসে এটার পার্ট 2 আসবে। সো সেটার জন্য অপেক্ষা করো, কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওজন বল আর লিফটের বিষয়টা পড়বো। আমি খুব সহজে তোমাদেরকে ইন ডিটেলস একদম বেসিক সহকারে বোঝানোর চেষ্টা করছি। সো কমেন্টে জানাবা কতটুকু হেল্প করছে। সো আর কি তোমাদের লাগবে সেটাও কমেন্টে জানাবা। অ্যান্ড আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নিচের তোমাদের অষ্টম শ্রেণীর প্লেলিস্টটা সবটাই দেখবা, ইনশাল্লাহ অনেক বেশি হেল্প করবে তোমাদের। সো এই ক্লাসটা কতটুকু হেল্প করছে তোমরা কমেন্টে জানাবা, ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি হেল্প করছে। অ্যান্ড তোমাদের সামনে আর কি লাগবে সেটাও কমেন্টে জানাবা, ঠিক আছে? সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। অ্যান্ড সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হয়ে যাও, যেটা আসলে কমেন্টে দেওয়া, কমেন্টে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া সেখানে যুক্ত হয়ে যাও, তোমাদের সাথে সরাসরি আমি কথা বলবো। ওকে, সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।